जय हिंद फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज आमी एनसीईआरटी क्लास 11 फिजिकल जियोग्राफी बोइएर थार्ड चैप्टर इंटेरियर अफ द आर्थ निये आलोचना करब। आजकेर भिडियोटी हबे एई चैप्टारेर फार्स्ट पार्ट। आज आमी एटमसफियर एबं एभल्यूशन अफ एटमसफियर निये आलोचना करब। अच्छा, आमरा एटमसफियर बोलते कि बुझी? অ্যাটমসফিয়ার কথাটির বাংলা অর্থ হচ্ছে বায়ুমণ্ডল। পৃথিবীকে ঘিরে বায়ুর যে আবরণ থাকে তাকেই আমরা বায়ুমণ্ডল বলি। সবার প্রথমে বলি বায়ু কাকে বলে। বায়ু, এয়ার। তো এয়ার হচ্ছে এয়ার ইজ আ মিক্সচার অফ গ্যাসেস, সলিড পার্টিকলস অ্যান্ড লিকুইড পার্টিকলস। লিকুইড পার্টিকলস মিন্স ময়েশ্চার। তো বায়ু হচ্ছে কিছু গ্যাসের, কিছু কঠিন কণার এবং কিছু লিকুইড কণার মিশ্রণ। লিকুইড কণা মানে জলীয় বাষ্প বলতে পারি আমরা। তো জলীয় বাষ্প মানেই তো ময়েশ্চার বোঝায়। তো বাতাস হচ্ছে গ্যাসের কিছু কঠিন কণার এবং কিছু তরল কণার মিশ্রণ। তাহলে আমরা অ্যাটমসফিয়ার বলতে কি বুঝবো? তাহলে দেখা যাক। অ্যাটমসফিয়ার, ইট ইজ আ মিক্সচার অফ গ্যাসেস, solid particles means dust and aerosol, and liquid particles which is being held by the gravitational pull of the earth, and this mixture has surrounded the earth from all the sides. মানে অ্যাটমসফিয়ার হচ্ছে গ্যাসের কিছু কঠিন কণা, যার মধ্যে পড়ছে ডাস্ট মানে ধূলিকণা এবং এরোসোল, এবং লিকুইড পার্টিকলস মানে জলের কথাই বলা হয়েছে, জলীয় বাষ্প। তো এগুলো জলীয় বাষ্পের মিশ্রণ হচ্ছে অ্যাটমসফিয়ার, যেটা পৃথিবীর অভিকর্ষজ টানের কারণে পৃথিবীকে ঘিরে রাখে, চারিদিক থেকে পৃথিবীকে ঘিরে রাখে এই অ্যাটমসফিয়ার পৃথিবীর অভিকর্ষজ টানের কারণে। ওকে, তাহলে এবার দেখা যাক এভলিউশন অফ দি অ্যাটমসফিয়ার। এটা ধরা হয় যে পৃথিবী যখন তৈরি হয়েছিল, মানে প্রাথমিক পর্যায়ে পৃথিবী তৈরি হয়েছিল 4.5 বিলিয়ন ইয়ার্স আগে। ওকে, তো তখন প্রাথমিক পর্যায়ে মানে ইনিশিয়াল যে পৃথিবী ছিল সেটা গ্যাসিয়াস স্টেটে ছিল, এবং পৃথিবীর তাপমাত্রা তখন ছিল 6000 থেকে 8000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তারপর পৃথিবীর যে উপরিতল, সেই উপরিতল ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। সেই উপরিতল ধীরে ধীরে ঠান্ডা হয়ে একটা খুবই পাতলা আবরণ তৈরি করে, যেটাকে ক্রাস্ট বলে। এই ক্রাস্টটা মোটামুটি অনুমান করা হয় যে ক্রাস্টটা তৈরি হয়েছিল 3.5 বিলিয়ন ইয়ার্স আগে। তার মানে দেখো, পৃথিবী তৈরি হয়েছিল 4.5 বিলিয়ন ইয়ার্স আগে, আর 3.5 বিলিয়ন ইয়ার্স আগে তৈরি হয়েছিল ক্রাস্ট। তার মানে মোটামুটি 1 বিলিয়ন ইয়ার লেগে গেছিলো এই ক্রাস্টটা তৈরি হতে। ঠিক আছে, তো এই ক্রাস্টটা কিভাবে তৈরি হয়েছিল এটার ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে তোমরা মনে রাখতে পারো যে দুধ গরম করা হয়, তারপর দুধের উপরিতল ঠান্ডা হয়ে ধীরে ধীরে সর পড়ে যায় তো দুধের উপর। তো সেইটা দিয়ে এটা মনে রাখতে পারো যে পৃথিবীর উপরিতল ধীরে ধীরে ঠান্ডা হয় এবং এই ক্রাস্ট তৈরি হয়। পৃথিবীর উপরিতল ঠান্ডা হয়ে ক্রাস্ট তৈরি হলেও কিন্তু পৃথিবীর ভেতর কিন্তু গরম ছিল। পৃথিবীর ভেতরে যে মেটেরিয়ালগুলো ছিল তার মধ্যে কিছু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসগুলোও ছিল, যেগুলোর কারণে এটার তাপমাত্রা ছিল, এটার উষ্ণতা ছিল 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই পৃথিবীর ভেতরের মেটেরিয়ালগুলো ছিল লিকুইড স্টেটে। তো মানে কোনো পদার্থের ক্ষেত্রে, যে কোনো পদার্থের ক্ষেত্রেই প্রবাহ মানে তরল গরম পদার্থের ক্ষেত্রে প্রবাহটা কোন দিকে হয়? গরম পদার্থের যেখানে উষ্ণতা বেশি, সেই উষ্ণতা বেশির দিক থেকে উষ্ণতা কমের দিকে প্রবাহ হয়। তো স্বাভাবিকভাবেই এই
যে তরল, এই যে এখানে যে তরল পদার্থগুলো আছে সেগুলো ভেতরের গরম অংশ থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তো যাওয়ার চেষ্টা করলে কি হবে, এই যে ক্রাস্ট এটা তো খুব পাতলা, এটা এটা ভেতর থেকে বেরিয়ে এটা ফাটিয়ে এই যে ভেতরের পদার্থ সেগুলো বাইরে চলে যাবে। তো এই পদার্থ ভেতরে যে লিকুইড পদার্থগুলো আছে, যখন এটা ভেতরে থাকে তখন সেটাকে বলা হয় ম্যাগমা, আর যখনই এই লিকুইড পদার্থটা এই ক্রাস্টের বাইরে চলে যায় তখন এটাকে বলা হয় লাভা। ওকে, তো এই লাভার মধ্যে কি ছিল, লাভার মধ্যে অনেক মিনারেলস থাকবে, অনেক মেটাল থাকবে। এই লাভার মধ্যে থাকে কিছু ফেরাস মিনারেলস। এই ফেরাস মিনারেলগুলো ধীরে ধীরে জমা হয়, তারপরে জমা হওয়ার পর এগুলো সলিড হয়, সলিডিফাই হওয়ার পর এগুলি তৈরি করে শিল্ড। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে শিল্ড কাকে বলে। তো লাভা ম্যাগমা বাইরে এসে তারপর লাভা ধীরে ধীরে জমে যায়, যার মধ্যে বেশি পরিমাণে যদি ফেরাস মিনারেলস থাকে সেগুলো জমে যায়, তারপর সেটা কঠিন হয়, কঠিন হয়ে শিল্ড তৈরি করে। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেজে আমরা কি দেখলাম? ফার্স্ট স্টেজে আমরা দেখলাম এখানে ভলকানিক ইরাপশন হলো। এবার এর পরের স্টেজে কি হবে দেখো, ভলকানিক ইরাপশন হওয়ার জন্য এর মধ্যে এই লাভার মধ্যে নিশ্চয়ই কিছু জল থাকবে, ওয়াটার ভেপার থাকবে, কিছু গ্যাস থাকবে, লাভা থাকবে, এগুলো সব বেরোবে। ঠিক আছে, ভলকানিক ইরাপশনের মাধ্যমে দিয়ে এই ওয়াটার ভেপারের কনডেনসেশন হবে। কনডেনসেশন মানে ঘনীভবন। ওয়াটার ভেপার ঠান্ডা হবে এবং ওয়াটার ড্রপলেটসে তৈরি হবে, ওয়াটার ড্রপলেটস তৈরি হবে, তারপর এগুলো বৃষ্টির আকারে নিচে নেমে আসার চেষ্টা করবে। কিন্তু যেহেতু পৃথিবীর এই যে ক্রাস্টের উপরের যে অংশ, এই অংশটা যেহেতু অনেক গরম, তো সেই কারণে কি হবে, এই বৃষ্টি হওয়ার পর সেই বৃষ্টিগুলো কিন্তু এই যে ক্রাস্ট পর্যন্ত পৌঁছবে না, এগুলো আবার এভাপোরেট হয়ে মেঘে পরিণত হবে। তো এই ঘটনাটাকে বলা হয় রি-এভাপোরেশন। ওকে, তো এই যে এই ঘটনা অনেক ঘনত্বযুক্ত মানে ভেরি ডেন্স ক্লাউড এখানে তৈরি হবে। তো এই ভেরি ডেন্স ক্লাউড যেভাবে তৈরি হবে সেই ঘটনাটাকে, এই যে পুরো ঘটনাটা আমি বোঝালাম, এই ঘটনাটাকে চেম্বারলেন দ্য গ্রেট টেকটো ভলকানিক এজে এইটা হয় বলে বর্ণনা করেছেন। মানে এই ফার্স্ট অ্যাটমসফিয়ারটা গঠিত হয় দ্য গ্রেট টেকটো ভলকানিক এজে, যেটা শুরু হয় 3.5 বিলিয়ন ইয়ার্স থেকে 2.9 বিলিয়ন ইয়ার্স এর মধ্যে। ওকে, তো ফার্স্ট অ্যাটমসফিয়ার এখানে তৈরি হলো। তো ফার্স্ট অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা কি পেলাম? কার্বন ডাইঅক্সাইড পেলাম, হাইড্রোজেন পেলাম, হিলিয়াম পেলাম এবং ওয়াটার ভেপার পেলাম। এরপর তাহলে পরের স্টেজে দেখা যাক পরের স্টেজে কি হবে। এবার আসলো সেকেন্ড স্টেজ অফ অ্যাটমসফিয়ার, যেটাকে বলা হয় ডেলিউজ এজ। ওকে, তো সেকেন্ড স্টেজ অফ অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে কি হলো, পৃথিবীর এই যে ক্রাস্টটা অনেকটাই মোটা হয়ে গেছে। এই ক্রাস্টের উপর ভলকানিক ইরাপশনের ফলে লাভা জমে জমে কিছু জায়গা উঁচু হয়ে গেছে আর কিছু জায়গা নিচু হয়ে গেছে। ওকে, তো এই কিছু উঁচু জায়গা যেগুলো আছে সেই জায়গাগুলোকে বলা হয় কন্টিনেন্টাল ক্রাস্ট, আর যে নিচু জায়গা আছে সেই নিচু জায়গাকে বলা হয় ওশিয়ানিক ক্রাস্ট। এই যে ওশিয়ানিক ক্রাস্ট কেন বলা হয়? কারণ এই যে মেঘ ছিল, মেঘ থেকে ধীরে ধীরে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর এই যে নিচু জায়গা, এই জায়গাগুলো জলপূর্ণ হয়ে গেল, মানে জলে ভর্তি হয়ে গেল। তো এই যে নিচু জায়গা যেগুলোতে জল ভর্তি হয়ে গেল সেটাকে বলা হয় ওশিয়ান, আর ওশিয়ানের নিচে যে ক্রাস্ট থাকে সেটাকে বলা হয় ওশিয়ানিক ক্রাস্ট। তারপর কি ঘটলো, এই যে মানে মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে রেনফল হলো, মানে অনেক বছর ধরে বৃষ্টি হওয়ার পর ওশিয়ান তৈরি হলো। এবার বায়ুমণ্ডলে ছিল কি কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কি হলো, জলের সাথে মিশে ওশিয়ানে মানে সমুদ্রে মিশে গেল। তো সমুদ্র কি তৈরি হলো, সমুদ্র তৈরি হলো পৃথিবীর কার্বন সিঙ্ক, মানে সব থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু সমুদ্রেই থাকলো।
তাহলে আমরা কি বুঝলাম যে সেকেন্ড স্টেজ অফ অ্যাটমসফিয়ারে ডমিনেন্ট গ্যাস তাহলে হলো কে নাইট্রোজেন। এখানে কিন্তু নাইট্রোজেন থাকলো, আর তার সাথেও থাকলো কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং হিলিয়াম। এরপর পরের স্টেজে আসা যাক। এরপর পরের স্টেজ হচ্ছে থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ, মানে এই স্টেজটাই লাস্ট স্টেজ অ্যাটমসফিয়ার তৈরি হওয়ার। তো এই স্টেজে এই যে ওশিয়ানের মধ্যে ফার্স্ট অর্গানিজম পাওয়া গেল। এই ফার্স্ট অর্গানিজমটা হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। এটা হচ্ছে অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া কাকে বলে? যে ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে, সেটাকে বলা হয় অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া। এবার এই সাইনোব্যাকটেরিয়াতে ছিল ক্লোরোফিল। আর ক্লোরোফিল পিগমেন্ট কি হয়? ক্লোরোফিল পিগমেন্ট ফটোসিনথেসিসে হেল্প করে, এবং ফটোসিনথেসিসে হেল্প করার জন্য পৃথিবীতে প্রথম তৈরি হলো অক্সিজেন। আর এই অক্সিজেনের কারণেই তৈরি হলো প্ল্যাঙ্কটন, অ্যালগি, এইগুলো তৈরি হলো। তো ফটোসিনথেসিস কিভাবে হয়? কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড আর জল ক্লোরোফিলের উপস্থিতিতে এই যে গ্লুকোজ তৈরি করে, আর গ্লুকোজের সাথে সাথে অক্সিজেন তৈরি করে। তো এইভাবে অক্সিজেনটা তৈরি হলো। তাহলে এই থার্ড এবং ফাইনাল স্টেজে কি থাকলো? নাইট্রোজেন থাকলো 78%, অক্সিজেন থাকলো 21%, এবং কার্বন ডাইঅক্সাইড তো এর আগের স্টেজে দেখলামই যে বেশিরভাগটাই ওশিয়ানে মিশে গেছিলো। কিন্তু এটার ক্ষেত্রে এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণে বাড়লো, মানে এটার ইনক্রিমেন্ট হলো। ঠিক আছে, তো আজকে এইটুকুই। আবার পরের ভিডিওতে আমরা ইন্টারনাল স্ট্রাকচার অফ দি আর্থ, কীভাবে পৃথিবী তৈরি হলো, কীভাবে পৃথিবীর এক একটা লেয়ার তৈরি হলো, সেই সব নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই থাক। ওকে, আর এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর এই ভিডিওতে তোমার কি রিভিউ সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমার ফ্রেন্ডসদেরকে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ওকে, বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।